রাত প্রায় ১২টা। সূর্য বাড়িতে নেই। সেই সন্ধ্যায় বেরিয়েছে ফুপুকে নিয়ে। আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তাই ফুপুকে বাসা দিয়ে আসতে গিয়েছে তিনি। আমাদেরকে নেননি। বলেছেন তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু তার ফিরে আসা কোনো হদিস পাচ্ছি না আমি। আমার রাত জাগার অভ্যাস একদম নেই। ঘুমে দু চোখের পাতা এক হয়ে আসছে আমার। আপাতত মিথ্যার ঘরে আছি আমি। আমায় উনি স্পষ্ট বলে দিয়েছে দেরি হলে মিথ্যার সাথে থাকতে, একা থাকতে নিষেধ করেছে। মিথ্যা তো গভীর ঘুমে মগ্ন। আমি বেলকনিতে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছি। কখন ওনার আগমন ঘটে? অনেক ঘুম পাচ্ছে। এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। বেলকনি থেকে গিয়ে মিথ্যার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সোনালি রোদে আলো চোখে পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে দিলাম। আড়মোড়া ভেঙে বিছানায় বসে পড়লাম। চোখ খুলে নিজেকে তুর্যের ঘরে করলাম। আমি এখানে কখন এলাম? কে আনলো? তুর্য কোথায়? আশপাশ তাকিয়ে দেখলাম। সূর্য জানালার কাছে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছেন তিনি। তার ঘুম ভেঙেছে তাহলে। কয়টা বাজে? আমি এখানে কিভাবে আসলাম? আমি এনেছি। এবার আমার ধারণা পরিষ্কার হলো। রাত জাগতে বলছিল কেন? কয়টায় ঘুমিয়েছিলাম? আপনি কখন এসেছেন? তো এত দেরি হয়েছে কেন? রাফসানা বাসায় ছিল না। আমি আঙ্কেলের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তাই দেরি হয়েছে। রাফসানাকে সূর্য আমার দিকে চেয়ে বলল, আমার ফুফাতো ভাই। ও, আপনার হাতের অবস্থা কেমন? সূর্য আমার দিকে এভাবে চেয়ে আছেন যেন আমি তার কাছে কি না কি জানতে চেয়েছি। এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি খারাপ কিছু জিজ্ঞেস করেছি? আরে না, তা না। দেখছি আমার মেহু পরিটা বড় হচ্ছে। আমি তার দিকে অবাক হয়ে চেয়ে থাকলাম। সে আমাকে বলল, মেহু, আজকে আমায় অফিসে যেতে হবে। ইম্পর্টেন্ট একটি কাজ আছে। তাড়াতাড়ি নাস্তা রেডি করো। এই অবস্থায় আপনি অফিসে যাবেন? হাতে তো ১২টা বাজিয়েছে। এবার সে আমার কথা হেসে ফেলল। আমায় টেনে তার কাছে বসালো। তারপর বলল, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পিচ্চি। আমি ঠিকই সামলে নিব। তুমি নাস্তা রেডি করো। আমি চলে যেতে নিব ঠিক তখনই সূর্য আমার কাঁধে হাত রাখলো। জানো মেহু, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে আর কথা বলবে না, অনেক রাগ করবে ভেবেছিলাম। কেন? ওই যে, আমি চুপ করে রইলাম। ঠিক তো, সেই দিন যা করেছিলেন উনি। অন্য কেউ হলে নিশ্চয়ই এই প্রতি জানাতো। মেহু, কিছু না, যাও। আমি কিছু না বলেই চলে আসলাম। নিচে গিয়ে দেখলাম মিথ্যা স্কুলের জন্য রেডি হচ্ছে। আমাকে দেখে বলল, ভাবিমণি, কাল তুমি কখন গিয়েছিলে? তার কথা উত্তর কি বলবো ভেবে পাচ্ছি না আমি। কিভাবে বলবো? আমি নিজেই তো জানি না কিভাবে গেলাম। মিথ্যা রেডি হয়ে স্কুলে চলে গেল। আমি রেহানা চাচির সাথে হাতে হাতে নাস্তা সাজিয়ে দিচ্ছি। রেহানা চাচি আমার কাছে মুগ্ধ। আমি নিপুণ হাতে কাজ তৈরি হয়তো আশা করিনি। টেবিলে খাবার সাজাতে সাজাতে দেখলাম সূর্য সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি খাবারগুলো রেখে দিলাম। তিনি চেয়ার টেনে বসে পড়লেন। আজ একটা মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছেন উনি। আর ফর্সা শরীরের রংটা বেশ ফুটেছে। শার্টের হাতাগুলো ফোল্ড করে তিনি খাওয়া শুরু করলেন। একটা রুটির টুকরো মুখের সামনে নিয়ে রেখে দিলেন। আমার দিকে তাকিয়ে আমাকে টেনে পাশে চেয়ারে বসিয়ে দিলেন। খাওয়া শুরু করো ফার্স্ট। আরে আরে, আমি পরে খাবো। আপনি খেয়ে নিন। আর একটাও শব্দ না, চুপচাপ খেয়ে নাও। আর ধমক শুনে আমি কথা না বলে মুখে রুটি পুড়তে লাগলাম। সে একটু পর পর আমার দিকে দেখছে আর মুচকি হাসছে। আমার তো গা জ্বলে যাচ্ছে। নাস্তা সেরে বেরিয়ে পড়লেই সূর্য। মিফতাহ তো এর আগে স্কুলে চলে গেছে। রেহানা চাচি রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন করতেছে। ড্রয়িং রুমে বসে বুড়ো হচ্ছিলাম আমি। হঠাৎ মনে পড়ল গতকালের কথা। ফুপু তো কথাগুলো অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন। রেহানা চাচি যেহেতু অনেক বছর ধরে এখানে আছেন, নিশ্চয় তিনি জানবেন। আমি রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম চাচি সবজি কাটতেছে। আমি গিয়ে তার পাশে ঘেঁষিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে বললেন, কিছু বলবা বৌমনি? আসলে চাচি, গতকাল ফুপু কি বলছিল আপনি কি তার
আর বুঝতে বাকি রইল না আমি কি বলতে চাইছি। তিনি বললেন, অনেক আগেই থেকে এই বাড়িতে আমি থাকি। বড় বউ মণি অনেক ভালো ছিল। উনি কিভাবে মারা গিয়েছেন? কি বলতে চেয়েছিল ফুপু? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো পরে কমু বৌমনি। এখন শুনতে চাইও না, তুমি এখনো ছোট। আমি কিছু বুঝতে পারলাম না। তিনি আবার বললেন, বৌমনি, সময় হইলে সবটা জানতে পারবা। শুধু তোমারে এইটুকু বলি, তুর্য বাবারে ছাইড়া যাইও না। ছেলেটা অনেক ভালোবাসে তোমারে। বিকেলে বাগানে ঘুরছি আমি। বাগানে দাঁড়িয়ে বিগত দিনগুলোর কথা চিন্তা করছি আমি। দেখতে দেখতে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এই একটা সপ্তাহ জীবনে বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। এর এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি। একদিন এই দিনগুলো সবার আপন হয়ে উঠছি আমি। কিন্তু তুর্য মানুষটার ব্যবহার ঠিক কিরূপ তা এখনো বুঝতে পারলাম না। এই রাগ, আবার এই পানি। তার ব্যবহার, কথাবার্তা আমার কাছে অজানা রহস্য। তাকে বোঝা আমার জন্য কঠিন। কেন যেন ভালো লাগছে না এখন। মিথ্যা ঘুমাচ্ছে। তুর্য এখনো বাড়ি আসেনি। রেহেনা চাচি কেন জানি তাদের গ্রামের বাড়িতে গেছে। কি যেন সমস্যা হয়েছে তাদের জমি জমা নিয়ে। মেঘমুক্ত সুনির্মল আকাশে গাঢ় নীল ব্যাপ্তি আর ব্যঞ্জনা। শরতের ছোঁয়া, শিশির ভেজা ঘাসের কোমল শিহরণ। শরৎ মানে শিউলি ছড়া সকাল, লাবণ্য জোয়ার। হালকা চপল মেঘ, কৈরোত লুকোচুরি খেলছে আকাশের মাঝে। শিউলি ফুলে সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশটা। এই বাড়িতে বাহির দেখলে লোকে বুঝতে পারবে না বাড়ির মালিক কতটা শৌখিন। হরেক রকমের দেশি বিদেশি ফুল আর ফলের চাষ করা হয়েছে বাগানটাতে। আমার মনে হয় বাড়ি থেকে এই বাড়ির বাগানটা বেশি বড়। বাগানে ঘুরতে ঘুরতে শুনতে পেলাম এক মোহিনী কণ্ঠে, হ্যাঁ, এটা তুর্যের কণ্ঠ। মেহু, কি করছো? পিছনে ফিরে দেখলাম তুর্য। তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। তার ফর্সা মুখটা মলিন হয়ে আছে। তার কণ্ঠস্বর কেমন যেন ক্লান্তি মিশ্রিত। সারাদিন পরে সে বিকেলে বাড়ি ফিরেছেন। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করেছে। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, মেহু, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না তো। এখানে কি করছো? ভালো লাগছে না তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে। বলেই তিনি চলে গেলেন। আমিও তার পিছু পিছু বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে গিয়ে আমি রান্নাঘরে ছুটে গেলাম। খাবার গরম করে টেবিলে নিয়ে রাখলাম। সবকিছু রেডি করে বসে থাকলাম, কিন্তু তুর্যর আসা কোনো লক্ষণ দেখলাম না। আমি উপরের ঘরে চলে গেলাম। সূর্য চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। সে তো ফ্রেশ হয়ে নিচে যাবে বলছিল, কিন্তু হঠাৎ এমন শুয়ে আছে কেন? কি হয়েছে? আমি তাকে ডাকতে থাক, আপনি খাবেন না? তাহা কোনো সাড়া শব্দ পেলাম না। এভাবে কয়েকবার ডাকতে থাকলাম, কিন্তু তিনি কিছুই বললেন না। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হলাম, কিন্তু তিনি তো সেভাবেই শুয়ে আছেন। কোনো হেলদোল নেই তার। আমি কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তার গা স্পর্শ করলাম। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। বেশ অবাক হলাম। এই তো আমার সাথে কথা বলে হঠাৎ করে জ্বর কেন এলো? আমি তার পাশে বসে পড়লাম। জ্বরে সে বেঘোর। তাড়াতাড়ি করে তার গায়ে একটা কম্বল দিয়ে দিলাম। তারপর তার মাথায় জলপট্টি দিতে থাকলাম। তার কোনো সাড়া শব্দ নেই। একবারে নীরব হয়ে শুয়ে আছে। আমার বেশ ভয় লাগছে। হঠাৎ করে এত জ্বর কেন এলো? রাত প্রায় 12টা বেজে গেল, কিন্তু সূর্যের জ্বর এখনো কমেনি। আমি পাশে বসে বসে মাথায় জলপট্টি দিচ্ছি। আমার পাশে মিথ্যা বসে আছে। জ্বরটা না কমলে সূর্য এখনো নড়াচড়া করছে, এপাশ ওপাশ করছে, আর জ্বরে ঘুরে মায়ের নামে প্রলাপ বকতেছে। বারবার তার মুখ থেকে মা মা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বেশ চিন্তা হচ্ছে এখন। ডাক্তার ডাকতে চাইলে সূর্য বারণ করে দিয়েছে। তিনি নাকি এমনিতেই ভালো হয়ে যাবে। খানিকক্ষণ পর আমি মিথ্যাকে ঘুমিয়ে পড়তে বললাম। মিথ্যা প্রথমে না যেতে চাই, আমার কাঠ কণ্ঠের কথা ফেলতে পারল না। সূর্যের মাথার কাছে বসে আছি আমি। হঠাৎ সূর্য কাতর কণ্ঠে বলল, মেহু, অনেক রাত হলো তো, ঘুমাও।
আমি কিছু না বলে কাপড় ভিজিয়ে আবার তার কপালটা রেখে দিলাম। সূর্য আবার বলল, রাত রাত জাগলে তোমার অসুখ হবে। আমি বেশ আশ্চর্য হলাম। আজব মানুষ তো, নিজের গায়ে কেমন জ্বর! এরপর আমার চিন্তায় মগ্ন। আমি বললাম, আমার কিছু হবে না। আপনি ঘুমানোর চেষ্টা করুন। তিনি বললেন, এই পিচ্চি, আমার সেবা করতে গিয়ে তোমার কিছু হোক তা আমি চাই না। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি তার কথা কোনো পরোয়া করলাম না। ঠাই বসে থাকলাম। এবার তিনি বললেন, মেহু, তুমি ঘুমিয়ে পড়ো। আমার কিছু হবে না। এই যন্ত্রণা আমি সহ্য করতে অভ্যস্ত। মানে, কি বলতে চাইছেন উনি? বুঝতে পারলাম না। আমি হালকা ধমকে সুরে তাকে বললাম, আপনি আর একটা কথাও বলবে না, চুপচাপ ঘুমিয়ে পড়েন। সে আমার কথা হাসলো, চোখ বন্ধ করে দিয়ে বলল, মেহু, এই জ্বরে আমার কিচ্ছু হবে না। আর তো মাত্র কয়েকটা দিন। এরপর সবচেয়ে কঠিন যন্ত্রণার সম্মুখীন হতে হবে আমাকে। তখন কি করব? তুমি কি সাথে থাকবে আমার? তার চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তাকে উল্টো প্রশ্ন করলাম, কি বলছেন আপনি? মানে কি? এভাবে কথা বলছেন কেন? সে আমার কথা মুচকি হেসে বলল, কিছু না পিচ্চি। আমার মস্তিষ্ক তার কথা কোনো উত্তর আবিষ্কার করতে পারল না। তিনি ঠিক কি বোঝাতে চাইছেন আমাকে? কি যন্ত্রণার কথা বলছেন মেহু? সে আবার ডাকছে আমাকে। আমি সায় দিলাম। মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে। তার আদুরে কণ্ঠে শুনে আমার হাত তার মাথায় চলে গেল। আমি নিঃশব্দে তার মাথা সিল্কি চুলগুলো হাত বুলিয়ে দিতে লাগলাম। হাত বুলাতে বুলাতে এক পর্যায়ে বুঝতে পারলাম সে ঘুমিয়েছে। রাত প্রায় ৩টে আবার বেজে গেছে। আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমি ঘরের এক কোণে বসানো সোফার উপরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম সূর্য নেই। আমি বিছানার উপর শুয়ে আছি। নিশ্চয় এটা সূর্যের কাজ। গায়ে কাপড় এলোমেলো হয়ে আছে। ইস, বেশ লজ্জা লাগছে। সূর্য আমাকে এভাবে দেখেছেন। এখন তার সামনে যাব কিভাবে? ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম খাটের ওপর একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটা আমাকে দেখে হাসছে। সে খাট থেকে নেমে আমাকে এসে জড়িয়ে ধরে আবার বলল, মাম্পি। আমি তো অবাক, এটা কে? এখানে কেন? ছেলেটা আমাকে বলল, কুলে নাও আমাতে। ছোট্ট বাচ্চাটা আমার খুব ভালো লাগে। তার উপর এত সুন্দর করে আমার সাথে কথা বলছে। আমি ওকে কোলে তুলে নিলাম। ভারী মিষ্টি ছেলে, খুব সুন্দর করে কথা বলছে। আমি ওকে কোলে করে খাটে বসে পড়লাম। হঠাৎ রুমে দরজা ঠেলে সূর্য প্রবেশ করলো, সাথে একটা মেয়ে। একে দেখছি দেখছি মনে হচ্ছে। সে আমাকে বলল, ভাবি, চিনতে পারছো আমাকে? মনে পড়লো একে তো বিয়েতে দেখেছিলাম। আমি বললাম, জি। কেমন আছেন আপু? এই তো ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। এই হচ্ছে সূর্য ফুফাতো বোন, আলিশা রহমান। তার মানে ছেলেটি তার। সূর্য বললেন, মেহু, এদিকে এসো। আলিশা আপু বললেন, ভাইয়া, কি রে তুই? পরে তো কথা শুনবে, আগে ভাবির সাথে কথা বলে নিই। বিয়ের দিন তো চলেই গেলাম, এখন সুযোগ হয়েছে, এসেছি। আবার কবে না কবে আসবো। তুই যা। সূর্য মুখটা মলিন করে গেলেন। তার মুখ দেখে বেশ হাসি পাচ্ছে আমার। মুহূর্তে মনে হলো কাল রাতের কথা। তার জ্বর কমে গেছে। সূর্য বাড়িতে নেই বর্তমান। আলিশা আপু আর আমি মিথ্যা অনেক ধরনের আড্ডা দিলাম। সাথে সার ভাইয়া, আলিশার স্বামী ছিলেন। ড্রয়িং রুমে সবাই মিলে গল্প করছি। আমি সাফিনকে কোলে নিয়ে বসে আছি একপাশে। হঠাৎ সদর দরজায় খেয়াল হইতে দেখলাম সূর্য বাড়িতে প্রবেশ করছে, হাতে অনেকগুলো প্যাকেট। আমায় চোখের ইশারায় তার কাছে যেতে বলল। আমি সাফিনকে কোলে থেকে নামিয়ে সেদিকে গেলাম। সে প্যাকেটগুলো আমার হাতে দিয়ে দিল। সবাইকে খাবার দাও। আপনি বাহির থেকে খাবার আনতে গেলেন কেন? আমি তৈরি করতে পারতাম। সে মুচকি হেসে বলল, আমার পিচ্চি বউটা তো অনেক কষ্ট হতো, আর আপাতত আমি এটা যাচ্ছি না। খাবার দাও। আমি সবাইকে নাস্তা সার্ভ করলাম। প্রতিটা সময় সূর্য আমার দিকে চেয়েছিল। স্নিগ্ধ পরি, বারবার কেন তো? তোমার প্রেমে পড়ে যাই, তোমার নেশায় কেন এতটা আসক্ত আমি? আমার প্রতি আবেশ তুমি, আমার স্নিগ্ধ আবেশ তুমি, তোমার মায়া আবদ্ধ আমি। তোমার ছাড়া আমি কি করে থাকবো, থাকতে পারবো আমি? মেহু, জি। ১ সপ্তাহ পর তোমার রেজাল্ট দিবে।
কলেজে ভর্তি প্রিপারেশন নাও। সূর্য চলে গেল। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় ১ মাস কেটে গেল। এই দিনগুলো বেশ ভালোই গেল। এই দিনগুলোতে নিজেকে একবারও এই পরিবেশে খাপ খাইয়ে নিয়েছি আমি। সূর্য বকা, আদর মাখা ধ্বনি, মিথ্যার সাথে খুনসুটি এইসব নিয়ে বেশ ভালোই কাটছে আমার দিনগুলো। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি কেটে যাবে এতগুলো সময়। কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সূর্য কেমন জানি হয়ে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলে না। উনি একটা ১ম থেকে হলেও ইদানিং এর প্রভাব বেশি লক্ষ্য করছি আমি। তার ফর্সা মুখটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে। কি জানি চিন্তা করে উনি। বাড়িতে যতক্ষণ থাকেন আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন। আজ বিকেল ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে মনোরম প্রকৃতি দেখতে যখন আমি ব্যস্ত তখন এসে রেজাল্টের খবর শুনিয়ে গেলেন উনি। এতদিন রেজাল্ট নিয়ে ততটা চিন্তা না হলে এখন খুব চিন্তা হচ্ছে। আমার বুকে ভয় দানা বাঁধছে ধীরে ধীরে। পরীক্ষা মোটামুটি বেশ ভালোই দিয়েছি আমি। আশানুরূপ ফলাফল না হলে তখন কি হবে? রাত ১০টা বাজে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বিকেলের রেজাল্টের কথা শোনার পর থেকে হাত পা কাঁপছে। আশেপাশে কি হচ্ছে তা জেনে দেখতে পাচ্ছি না আমি। শুধু মনে পড়ছে যদি ফলাফল ভালো না আসে তখন কি হবে? কি ভাবছো এখন? ঘুমাবে না? পিছন ফিরে দেখলাম সূর্য। এত টেনশন করছো কেন? তোমার রেজাল্ট ভালোই আসবে। আপনি কি করে বলেন? আমার বউ তো তাই বললাম। আপনার বউ হলে যে ভালো হবে এর কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আছে। তাসকিন মাহমুদ সূর্য কখনো ভুল বলে না। ওকে, আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। সে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মনে হয় কতদিন আমাকে দেখেনি। তোমায় দেখার পিপাসা যেন মেটে না। তোমার মাঝে কি আছে যা আমায় আকৃষ্ট করে? তোমার চোখে চাউনি এক অপূর্ব মায়া। বারবার কেন এই ছোট্ট পরীটাকে আমাকে পাগল করে দেয়? কি নেশা আছে তোমার মাঝে? আমার মনে পড়বে কখনো তোমার মেরু পরী? তাকে দৃষ্টি আমার দিকে চেয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো? আমি মেরু পরীটাকে দেখছি। আমার পরীটা বড় হচ্ছে। আমি তার কথা মুচকি হেসে তার কথাগুলো শুনতে এমন আমার খুব ভালো লাগছে। জানি না কেন এমন হচ্ছে আমার। তবে কি আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি? আমার ভাবনার জগতে বিলীন হয়ে যাবে দেখে সূর্য বললেন, মেহু তুমি কি আমাকে ভুলে যাবে? আমি আশ্চর্য হলাম। ওনাকে কেন ভুলে যাব আমি? কি বলতে চাচ্ছি উনি? আমি কেন আপনাকে ভুলে যাব? আপনি এভাবে বলছেন কেন? তিনি মুচকি হেসে বলল, কিছু না, না পিচ্চি বউ আমার। আমার মাথায় তার কথাগুলো ঘুরপাক খাচ্ছে বারবার। আমাকে চিন্তামগ্ন থাকতে দেখে তিনি বলেন, "মেহু শোনো, গ্রামে যাবে?" মুহূর্তে মনটা ভালো হয়ে গেল। অনেক খুশি লাগছে এখন। বিয়ের পর একবারও বাবার বাড়ি যাওয়া হয়নি। অনেকদিন পর বাড়িতে যাব। মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলে তাদের দেখার ইচ্ছেটা আমার মাঝে তীব্র গতিতে বাড়ছে। আমি উৎকণ্ঠা হয়ে বললাম, কবে কবে? এত খুশি? কাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। আচ্ছা, মিথ্যাও কিন্তু যাবে। সে আর কিছু বললেন না। আমিও কিছু না বলে ব্যাগ গুছাতে চলে গেলাম। সকালে গ্রামে যাব। খুব খুশি লাগছে আমার। দীর্ঘ সময় পাড়ি দিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়ির কাছে আসতে দেখতে পেলাম মধু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মধুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে দেখে কাঁদতে কেঁদেই দিল। আমিও কাঁদতে লাগলাম। কতদিন পর ছোট্ট বোনটাকে দেখছি। একে একে মা আর আমার চাচিরা ছুটে এলো। মাকে জড়িয়ে ধরে আরেক দফা কান্নার পর্ব শেষ হলো। এবার সবাই চোখ গেল জামাইয়ের ওপর। দেখতে পেলাম সূর্যর মুখটা বাঁকা করে আমার দিকে তাকিয়ে আছে। সবাই জামাইয়ের সাথে কথা বলে তার ভিতরে আসতে বলল। সূর্য আমাকে বলল, তোমাদের মেয়েদের চোখে কি দিয়ে তৈরি বলো পানির যেন মনে হয়। আমি হালকা রাগী দৃষ্টি তাকিয়ে বললাম, কেন? এভাবে বলছেন কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, কাঁদুনি একটা, বলে তিনি ভিতরে চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মিথ্যা বলল, ভাবিমণি কেঁদো না। আমি মিথ্যা নিয়ে ভিতরে গেলাম। মহাশয় তো আমাদের রেখে ভিতরে চলে গেলেন। মনে হয় উনি এই বাড়িতে কত এসেছেন সব চিনেন। ভিতরে গিয়ে দেখলাম সবাই জামাইকে নিয়ে মহাব্যস্ত। বাড়িতে ছোট্টখাটো একটা আয়োজন লেগেই আছে। সূর্য একটা চেয়ারে বসে আছে। আমার দিকে তাকিয়ে ইশারা তার কাছে যেতে বলছে। আমি তার কাছে না গিয়ে ভিতরে চলে গেলাম। এতে হয়তো উনি রাগ করছেন, কিন্তু আমার বেশ ভালো লাগছে।
মায়ের কাছে খুঁটিনাটি কাজ, ছোট বোনের সাথে ঘোরাঘুরি আর হাসি ঠাট্টা কেটে গেল দিনটা। রাতে তুর্য আর আমার জন্য বাড়ির সবচেয়ে সুসজ্জিত ঘরটা থাকার বন্দোবস্ত করা হলো, কিন্তু আমি মিথ্যা আর মধুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আজ সূর্যের কাছে যাওয়ার সাহস আমার নেই। সারা রাত তার কোনো খবর নেই আমি রাখিনি। রাগে তার মুখটা যে টমেটোর মতো ফুলে আছে এটা আমার চোখে আড়াল হয়নি। বেশ কয়েকদিন আমাদের তার কাছ যেতে বলেছিল, কিন্তু আমার মুখে ফেংচি অন্যদিকে। এতে তো উনি বেজায় রেগে আছেন। এখন গেলে হয়তো আমাকে চিবিয়ে খাবে। গভীর ঘুমে আচ্ছন্নরত অবস্থা বুঝতে পারলাম আমি শূন্য ভাসছি। গভীর ঘুমে মগ্ন থাকায় চোখ খুলতে ইচ্ছে না, কিন্তু হঠাৎ চোখ খুলে দেখলাম আমি তুর্যের কোলে। আমি কিছু বলতে যাবো এর আগেই উনি বলেন, চিৎকার করলে কিন্তু একদম কোল থেকে ফেলে দেব। আমি কিন্তু এ কাজ করতে দ্বিতীয়বার ভাববো না। তার কথা শুনে বলার আগেই আমি চুপ হয়ে গেলাম। তাকে বিশ্বাস নেই তিনি আমায় ফেলে দিতে পারেন, তাই চুপটি করে থাকলাম। তিনি আমাকে দিয়ে এসে খাটে শুইয়ে দিলেন, তারপর আমার পাশে ঘেঁষে শুয়ে পড়লেন। আমি সাথে সাথে উঠে বসে পড়লাম। তার সাথে ঘুমানোর অবস্থা। আমাকে উঠে বসতে দেখে তিনি বলেন, কি হয়েছে, ঘুমাবে না? আমি আপনার সাথে ঘুমাবো না। তো কোথায় ঘুমাবে, নিচে? কেন? বারে খাটে না ঘুমিয়ে তো নিচে ঘুমাতে হবে তোমার? বাড়িতে ঘুমাই বলে, শ্বশুরবাড়িতে এসে নিচে উম শুতে পারবো না বলে উনি খাটে শুয়ে পড়লেন। আমি খাটের এক কোণে বসে থাকলাম। উনার সাথে একসাথে আমি ঘুমাতে রাজি নই। আমাদের ঘরটা টিনের, আর মেঝটা মাটির নিচে শোয়া অসম্ভব। আমি পড়লাম বিপদে। সকালে পাখির কুঞ্চন ঘুম ভেঙে গেল। নিজেকে তুচ্ছ বাহুডোরে আবিষ্কার করলাম। সেই দিনের মতো আজও বেশ শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছেন তিনি। রাতের খাটের ওপর বসে বসে তো ঘুমিয়ে পড়েছেন। তাহলে তুচ্ছ আমাকে? আমি তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যস্ত, কিন্তু তার শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমার জন্য অসম্ভব। কাকে ডাক দিয়ে দিয়ে বললাম, প্লিজ ছাড়ুন। সূর্য মনে হয় সজাগই ছিল। আমার কথা শুনে চোখ খুলে বলল, এতে নড়াচড়া করছো কেন? শান্তি মতো একটু ঘুমাতে দিবে না? আপনি ঘুমান, তো নিষেধ নেই। আমাকে ছাড়ুন। সূর্য আমার কথা কানে নিল না, বরং আগে থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। আর একটু ঘুমাবো, যতক্ষণ না আমার ঘুম শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবে না। আশ্চর্য তো, আপনার ঘুমের সাথে আমার কি সম্পর্ক? সে আমার আবার দিকে চেয়ে বলল, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, তাই তুমি শুয়ে থাকো। বিস্মিত নয়নে তার দিকে চেয়ে তাকালাম। সে যেন কিছুই দেখতে পারছে না। কোনো উপায় না পেয়ে নিজেকে আট কপালে মনে হচ্ছে এখন। ২ দিন হলো বাড়িতে ফিরেছি। এতদিন পর বাপের বাড়ি গেলাম, কিন্তু থাকতে পারলাম না। পরদিন চলে আসতে হলো। সূর্য একদিনের বেশি কিছুতেই থাকবে না। অবশ্যই এর কারণও আছে। তার কর্মক্ষেত্রে বিচরণ করতে হবে। ২ দিন হলো ঢাকায় ফিরছে। ২ দিনে সূর্য এক মুহূর্তের জন্য জিরাতে দেখিনি। ২ দিন ধরে সে সকালে বের হয়, আবার মধ্যরাতে বাড়িতে ফেরেন। বেচারার অবস্থা কাজের চাপ নাজেহাল। আমি যতটা পারি সাহায্য করি তাকে। আজ তিনি বাড়িতে আছেন। হঠাৎ করে আজ তার জন্য নিজের হাতে রান্না করতে ইচ্ছে করছে। আমি চটপট রান্নাঘরে চলে গেলাম।